হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে কি কোষে দেখি কোষে দেখি 8-এর যে অঙ্কগুলো আছে না ক্লাস 10-এর, সেই সমস্ত অঙ্কের উপর বেস করে আমি আজকে আমার ভিডিওতে 11 দাগের থেকে বাকি অঙ্কগুলো সবকটা সলভ করে ডিসকাস করব এই ভিডিওতে। আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, যেখানটাতে আমি 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সলভের ওপর ডিসকাশন রিলেটেড ভিডিও আপলোড করেছিলাম। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো, এই যে অঙ্কটা যেটা আছে 11 থেকে, যে অঙ্কটা বলছে কি যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো কী করেছি আমি অঙ্কটা। ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 8 মিটার। দেখো, যেখানটাতে আমাকে ব্যাসের মানটা বার করতে হবে, তো সেই রিলেটেড আমাকে তাহলে ব্যাসার্ধই আমি আমার আগে ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম তোমাদেরকে যে কোনো রিলেটেড অঙ্কের জন্য ব্যাসের মান দেওয়া থাকলেও আমাকে ব্যাসার্ধের মানটাই ধরে নিতে হবে, ঠিক আছে? তো সেটা রিলেটেড আমাকে তাহলে ব্যাসার্ধের মানটা আমি এখানে ধরে নিয়েছি, যেটা কিনা স্মল আর হিসেবে আইডেন্টিফাই করেছি। ওকে, তাহলে পাইপটি তাহলে ব্যাসার্ধ কত হবে? পাইপটি ব্যাসার্ধ হবে তাহলে 6/2। কেন? কারণ এখানে বলে দিচ্ছি, দেখো 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বলেছে না, তো আমি এখান থেকে তাহলে খুব সহজেই তাহলে পাইপটার ব্যাসার্ধ তাহলে বার করে নিতে পারবো, তাই নয় কি? সেটাই আমি আগে বার করে নিয়েছি। তারপরে কি করেছি, সেখান থেকে আমি সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেছি। ওকে, তারপরে কী করেছি, প্রশ্ন অনুযায়ী পাই আর স্কোয়ার এইচ ইজুয়াল টু 36 পাই আর স্কোয়ার এইচ করেছি। মানে পাই আর স্কোয়ার এইচ মানে বলতে তোমার এই যে ট্যাঙ্কটি ব্যাসার্ধ সমান সমান পাইপটি ব্যাসার্ধ যে আয়তন, সেটাকে আমি দুটোকে ইকুয়াল করে সেখান থেকে আমি আর এর মানটা বার করে দিয়েছি। ওকে, এবার তাহলে দেখো ট্যাঙ্কটি ব্যাস কত ছিল আমাদের। দেখো আমাদের যদি এটা কি বেরিয়েছে, এই যে 9/10, এটা হচ্ছে আমাদের বেরিয়েছে ব্যাসার্ধ, ঠিক আছে? কিন্তু আমাদের চেয়েছে কি উত্তর? ব্যাস। তার মানে আমাকে তাহলে এই যে এটার সাথে তাহলে 2 দিয়ে গুণ করলেই খুব সহজেই তাহলে আমার তাহলে মোট যে অ্যান্সারটা সেটা তাহলে বেরিয়ে যাবে, তাই নয় কি? তাহলে একদমই সোজা নিয়মেই বন্ধুরা এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে তোমরা সেটার উপর বেস করে তোমরা সহজেই এই অঙ্কটাকে সলভ করে নিতে পারবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করবো। নেক্সট অঙ্কটা কী বলছে, 12 দাগের অঙ্কটা কী বলছে, যে সমান ঘনত্বে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তো এই অঙ্কটা কিন্তু বন্ধুরা একদম 10 দাগের যে অঙ্কটা করেছিলাম আমরা, সেই অঙ্কটার মতোই কিন্তু করতে হবে, একদম খুব সহজ সরলভাবে এবং খুব অনায়াসে এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। যেটা কিনা কী করেছি দেখো, তাহলে প্রথমে আমি কী করেছি, 924 কুইন্টাল মানে 9.24 কুইন্টালটাকে আমি কেজিতে নিয়ে চলে এসেছি, কারণ কুইন্টাল রিলেটেড সলিউশন কী বলবো, ক্যালকুলেশন করা দ্যাটস সো ডিফিকাল্ট ফর আস। তো সেই জন্য আমি কী করেছি, ওটাকে কুইন্টালটাকে আমি কী করেছি, কেজিতে নিয়ে চলে এসেছি। দেন কী করেছি, গুড়িটি আয়তনটাকে আমি তাহলে বার করতে হবে আমাকে, যেটা কিনা ঠিক অনেকটা 1 সেকেন্ড। আচ্ছা, এখানে থেকে দেখো 9.24টাকে আমি 1.5 দিয়ে কেন ভাগ করেছি, কারণ দেখো বলেই দিয়েছি অঙ্কতে আমাদের 1.5 কেজি মতো একটা জিনিস বলে দিই আমাদের এখানটাতে। দেখো 1.5 কেজি মতো একটা বলে দিচ্ছে কি, যে 1.5 কেজি গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে তাহলে গুড়িটির দৈর্ঘ্য ব্যাস কত। তার মানে সেই জন্য আমাকে তাহলে আয়তনটা বার করতে গেলে কী করতে হবে, মানে ঠিক অনেকটা আগে আমি আমার আগে ভিডিওতে একটা কনসেপ্ট বলেছিলাম যে 2 লিটার বোতলের মধ্যে জল কতটা কি থাকবে সেটা আমি কী করে বার করতে হবে, সেই বোতলটা আয়তন বার করলে আমি তাহলে বার করে নিতে পারবো যে ওই বোতলে থাকা জলের আয়তনটা কত। ঠিক তাহলে কীভাবে বার করেছিলাম আমরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেইটা কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি এখান থেকে 9.924 কেজিকে 1.5 কেজি দিয়ে ভাগ করাতে আমার একটা অ্যান্সার বেরিয়ে গেছে আমার এখানটাতে, যেটা কিনা আমি অ্যাজ আ ঘন ডেসিমিটারে লিখেছি। ওকে, তারপরে কী করেছি, ধরি গুড়িটি ব্যাসার্ধ 8 ডেসিমিটার ও উচ্চতা 8 ডেসিমিটার করে নিয়ে আমি সেটাকে দুখানা সূত্রানুযায়ী একটা আমি দৈর্ঘ্য রিলেটেড আমি একটা দেখিয়েছি, আর একটা দেখিয়েছি আমি উচ্চতা রিলেটেড একটা দেখিয়েছি। ওকে, যেটাতে আমার 2 পাই আর এইচ ইকুয়াল টু 440 এবং পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 616, যেখান থেকে আমার খুব একই নিয়মে মানে খুব সহজ নিয়মে মানে একদম ক্লাস 10 দাগের যে অঙ্কটা যেভাবে করেছিলাম আমরা, সেইভাবে পুরোপুরি হুবাহু আমি এখান থেকে আড়াই মানটা এইচ মানটা বার করে আমি এখান থেকে আড়াই মানটা বার করেছি। ওকে, দেখো প্রথমে তাহলে আমি কিসের মানটা বার করেছিলাম, আড়াই মানটা বার করেছি। দেন আমি আড়াই মানটা যে কোনো একটা সমীকরণে পুট করে আমি ওখান থেকে এইচ মানটা খুব সহজেই বার করে দেখিয়ে দিয়েছি। তারপরে অ্যাজ ইউজুয়াল ওটা ব্যাসার্ধের মান, দেন ওখান থেকে আমাকে তাহলে ব্যাসে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই নয় কি? সেটাই আর কি করে আমি দুটো অ্যান্সার বার করে দিয়েছি। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা।
নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে 13 দাগে অঙ্কটা কী বলছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, আন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্রতলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে। তো আন্তর্ব্যাসার্ধ বলতে বন্ধু, আন্তর্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ হয়তো তোমাদের পেন্টিং মিস্টেক থাকতে পারে, ওটা অন্তর্ব্যাসার্ধ হবে মানে কিনা ভিতরে ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে, সেটা রিলেটেড পাইপটির দৈর্ঘ্যও বলে দিয়েছে, মানে দৈর্ঘ্য মানে টোটাল যে উচ্চতাটা, ঠিক আছে, উচ্চতাটা বলে দিয়েছে আমাকে। সেখান থেকে আমাকে বলেছে কি যে পাইপটাকে আলকাতরা করতে গেলে একটা টাকা অ্যামাউন্ট অফ টাকা বলে দিয়েছে, সেটা রিলেটেড কত টাকা খরচা হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই তো। দেখো তাহলে কী করতে হবে, দেখো আমি তাহলে এখান থেকে তাহলে খুব সহজে তাহলে অন্তর্ব্যাসার্ধটা বার করেছি, অন্তর্ব্যাসার্ধটা বার করার রিগার্ডিং 1.3 ডেসিমিটার করেছি। দেন এখান থেকে আমি বহিঃব্যাসার্ধটাও বার করে নেওয়া হয়ে গেছে। তারপর আমাকে উচ্চতাটাও, প্রত্যেক কটা ইউনিট কিন্তু খেয়াল রাখবে যে প্রত্যেক কটা ইউনিট যাতে সেম হয়, নাহলে কিন্তু বন্ধুরা ক্যালকুলেশন করা ইটস ডিফিকাল্ট ফর আস হয়ে যাবে। ওকে, তারপরে কী করেছি দেখো, তারপরে আমি প্রত্যেকটা ইউনিটটাকে আমি সেম করে নিই। তারপরে কী করেছি, সমগ্র তলে ক্ষেত্রফলটা বার করেছি, যেটা কিনা অ্যাকচুয়ালি সেই কনসেপ্টে কাজে লাগিয়ে 2πr/h এর ফর্ম্যাটটা কাজে লাগিয়ে, মানে এখানে 2πr+h ইন্টু উচ্চতা, ঠিক আছে, প্লাস 2πr-h মানে 2π এর মধ্যে রেখে আমি দৈর্ঘ্য স্কয়ার বাইরেরটা ভিতরেরটাকে আমি মাইনাস করে দেখিয়েছি। দেন এখান থেকে আমি সিম্পল মেথডে ক্যালকুলেশন করে আমার আলটিমেটলি একটা অ্যান্সার বেরিয়েছি, যেটা কিনা 2590.72 বর্গ ডেসিমিটার, যেটাকে আমাকে কী করতে হবে, সিম্পলিভাবে আমাকে আলকাতরা রিলেটেড রঙটা কত লাগবে সেটা তাহলে আমাকে গুণ করলেই ওইটার সাথে এটাকে গুণ করলে আমার অঙ্কটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। 14 থেকে অঙ্কটা কী বলছে, একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.6 সেন্টিমিটার, চোঙটি 48.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে আমাকে তাহলে বহিঃব্যাসার্ধের মানটা যেহেতু না বলে দেওয়াতে, এক সেকেন্ড, আমাকে বহিঃব্যাসার্ধের মানটা না বলে দাও তো আমাকে এখানে তাহলে ধরে নিতে হবে 8 ডেসিমিটার। উচ্চতা তাহলে আমাকে বলে দিয়েছে, সেটাকে আমাকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। একই রকমভাবে অন্তর্ব্যাসার্ধটাও বলে দিয়েছে, সেটাকে আমাকে একই রকমভাবে নিয়ে যেতে হবে একই ইউনিটে। তারপরে কী করেছি আমি, প্রশ্ন অনুযায়ী পাই ইন্টু, যেটা কিনা আমি ঠিক এই আগের মধ্যে যেটা করেছিলাম না, এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তঃস্কয়ার বিয়োগ করেছিলাম, ঠিক এই মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করেছি, মানে বহিঃব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কোয়ারটাকে বিয়োগ করে আমার সিম্পল উচ্চতাটাকে গুণ করে মোট যে টোটাল যে ঘন ডেসিমিটারটাকে সেটাকে ইকুয়াল করতে হবে। অবভিয়াসলি আমি একটা যদি চোখ যদি এঁকে দেখাই তোমাদেরকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো এর যে লেন্থটা মানে উচ্চতাটা আমাকে বলে আমি জানি, এর বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধটা জানা আছে আমার, ঠিক আছে। আর কি বলেছে, টোটাল যে অ্যামাউন্ট মানে টোটাল অ্যামাউন্টটা যেটা সেটাও বলে দিয়েছে। তার মানে আমার এখানে তাহলে বহিঃব্যাসার্ধটা আমি ধরে নিয়েছি আর, তো এটা জানি, তাহলে এই তিনটে রিলেটেড আমাকে তাহলে ইন্টু করে সমান এটা করলেই তো তাহলে বেরিয়ে যাবে। মানে অ্যাজ লাইক ধরো তোমার কাছে ধরো 100 টাকা আছে, ঠিক আছে, তুমি কি করেছো, তুমি টাকাটাকে নিয়ে তুমি খরচা করেছো বিভিন্ন কাজে। তোমার ধরো 10 টাকাতে তুমি ধরো কিছু একটা কিনেছো, 10 টাকাতে কিছু একটা কিনেছো, 20 টাকাতে কিছু একটা কিনেছো, আর 10 টাকাতে আরও কিছু একটা কিনেছো, রাইট। এবার মনে করো 10 টাকাটা মনে করো কিছু জানো না তুমি, মনে করো তুমি তোমার 100 টাকা থেকে তুমি 20 টাকাতে বিস্কুট কিনেছো, 10 টাকাতে চাল কিনেছো, 10 টাকাতে বিস্কুট কিনেছো, 20 টাকাতে চাল কিনেছো, ওকে। এবার বলছি কি যে তুমি সেখান থেকে বাকি টাকা থেকে তুমি আটাও কিনেছো, তাহলে তুমি কত টাকা তাহলে আটা কিনেছো, বাকি টাকা থেকে আটা কিনেছো মানে কি 8 টাকা তো বলে দেয়নি। তাহলে আমি যদি 8 টাকাটা যদি আর ধরে নিই, তাহলে আমার কাছে টাকা কত ছিল, 100 টাকা, তাই তো। আমাকে তাহলে মোট টাকা থেকে এইটা যোগ করতে হবে, সমান আর লিখতে হবে তো, কারণ আমাকে তো আড়াই অ্যান্সারটাতে বার করতে হবে। কী বলে বুঝতে পারলে, যেটা আমাকে বলে দেয়নি সেটা তো আমি ধরে নিয়েছি, সেটার রিলেটেড এটা ঠিক উল্টোটা। তো সেটাই আমি এখানটাতে তাই করেছি যে এইটা রিলেটেড এটাকে আমি মাল্টিপল করে টোটাল অ্যামাউন্টটা পাশে লিখে দিয়েছি এবং সেটাকে আমি দশমিকটাকে তোলার জন্য এখানে 100 দিয়ে গুণ করেছি, ওকে। তো এই আমাদের প্রসেস হয়েছে, যেখান থেকে আমার আড়াই মানটা খুব সহজেই বেরিয়ে গেছে। দেন চোঙটি বহিঃব্যাস তাহলে কত হবে, অবভিয়াসলি সেটা একই রকমভাবে এটা ব্যাসার্ধের মান বেরিয়েছে, তাহলে আমার বহিঃব্যাসের মান কত হবে, তাহলে 2 × 2.5 মানে 5 ডেসিমিটার, ওকে। 15 দাগে আমরা কী বলছি, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটি আয়তন
539 ঘনডেসিমিটার বেশি হতো চোঙটি উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এটা ক্ষেত্রে একই রকম করেছি, চোঙটি উচ্চতা ধরে নিয়েছি, চোঙটি ব্যাসার্ধ ধরে নিয়েছি, এখানে এইচ তাহলে সমান সমান দ্বিগুণ বলেছে, তাই এই সমান সমান তাহলে 2r, তাহলে সেই হিসেবে তাহলে চোঙটি আয়তন তাহলে কত হবে পাই আর স্কোয়ার এইচ, যেখানটা থেকে আমার 2 পাই আর কিউব বেরোবে। একই রকমভাবে এখন যদি এইচ স্কোয়ার যদি 6r হয় তাহলে সেটা ক্ষেত্রে চোঙটি আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ, যেখান থেকে আমার 6 পাই আর কিউব হবে। দেন খুব সহজে তাহলে এটার সাথে এটা বিয়োগ করে দিই, মোট অ্যামাউন্টটার থেকে আর এমানটা বার করে নিলে আমার হয়ে যায়, মানে কিনা আর ইজ 7/2 বেরোবে না, এখান থেকে তোমার দেখো 2r, মানে 2r মানে কি জানি আমরা, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে 2r মানে কত হবে ব্যাস, তাহলে সেটা আমি তাহলে করে নিয়েছি, তাহলে 2r সমান কত হবে 7 ডেসিমিটার, তাহলে সেটা আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি। ওকে, খুব সহজে আমাদের অঙ্কটা হয়ে গেছে। 16 থেকে অঙ্কটা কি বলছে, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জলভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারে জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসে 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বরে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, আর 2 নম্বরে ট্যাঙ্কারে আর কত জল ছিল। ওকে, ব্যাসার্ধ আমি জানি, সেখান থেকে আমাকে অ্যাজ ইউজুয়াল বার পয়েন্ট হয়ে নিতে হবে ব্যাসার্ধটা, সেখান থেকে আমার ইউনিটটা সেম রেখেছি, দৈর্ঘ্যটা থেকে আমাকে একই ইউনিটে রাখার চেষ্টা করেছি। দেন আয়তনটা বার করছি পাই আর স্কোয়ার এইচ এর রিগার্ডিং ভ্যালু বার করে, দেন আমার একটা অ্যান্সার বেরিয়েছে 36,960। ট্যাঙ্কিতে তাহলে জল ধরে কত 36,960, কারণ আয়তন আমি আগেই বলেছি সেই বোতলের কনসেপ্টটা, ঠিক আছে, সেই বোতলের কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি এখানে তাহলে আয়তনটা বার করলে আমার তাহলে জল কতটা ধরবে সেটাই তাহলে আমি খুব সহজে বেরিয়ে যাবে। প্রতিটি হোস পাইপের ব্যাসার্ধ আমাকে বার করে নিয়েছি এখান থেকে 2/2 করে 1 সেন্টিমিটার, মানে এটাকে তাহলে ডেসিমিটারে নিয়ে গেছি। পাইপের দৈর্ঘ্য তাহলে 420 মিনিট, এটাকে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। দেন 40 মিনিটের জল কত খরচা হবে সেটা মানে কী করতে হবে বন্ধুরা তাহলে বলো তো, 40 × 3 পাই আর স্কোয়ার এইচ করলে আমার অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে। কী বললাম বুঝতে পারলে, মানে 40 মিনিটে কতটা কি জল ধরছে, 40 মিনিট 40 × 3 কেন করেছি বলো তো, 2 ঘন্টা বলেছে না, কী বললাম বুঝতে পারলে, তো সেই রিলেটেড আমাকে তাহলে অঙ্কটা দেখাতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমার তাহলে খুব সহজেই তাহলে বেরিয়ে গেছে 40 × 3 পাই আর স্কোয়ার এইচ করে আমার একটা অ্যামাউন্ট বেরিয়েছে, তাহলে কত জল ছিল আমার, এত জল ছিল, কত জল খরচা হয়েছে, এত জল খরচা হয়েছে, তাহলে কত জল বাকি আছে, এত জল। কী বললাম বুঝতে পারলে, আমার তাহলে অঙ্কটা তাহলে খুব সহজেই তাহলে এটাতে আমার অ্যান্সারটা বেরিয়ে গেছে। 17 দাগের যে অঙ্কটা বলছে সে এক সেকেন্ড, আমার বইয়ের পেজটা উল্টে গেছে। 17 দাগের যে অঙ্কটা বলছে কি যে 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরু বালি সিমেন্ট প্লাস্টার করতে হবে। 1 নম্বরে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ডেসিমিটার মশলা লাগাবে হিসাব করে লিখি। আর 2 নম্বরে বলছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘনডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করে লিখি। ওকে, ভালো কথা। তাহলে প্রতিটি পিলারের দৈর্ঘ্য তাহলে কত 3 মিটার, একই রকমভাবে একই ইউনিটে নিয়ে আসতে হবে। অন্তর্বাসাতে বার করতে হবে, সেটা রিলেটেড আমার এটা ভ্যালু বেরোবে, যেখান থেকে আমাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। দেন বহিঃব্যাসার্ধ কত বন্ধুরা, তাহলে অন্তর্বাসার্ধ প্লাস দৈর্ঘ্য প্লাস অন্তর্বাসার্ধ, সেটা তো তাহলে অ্যাকচুয়ালি বহিঃব্যাসার্ধের মানটা, সেটা আমাকে তাহলে এখানে তাহলে খুব সহজে তাহলে বেরিয়ে গেছে এটা রিলেটেড, ঠিক আছে। তারপরে কী করেছি, পিলারগুলি ঢালাই করতে মশলা কত লাগবে, তাহলে 4 পাই অন্তর্ব্যাসার্ধ মাইনাস বহিঃব্যাসার্ধ, যেটা কিনা অ্যাকচুয়ালি আর স্কোয়ারের মান, এই টোটালি কিন্তু আর স্কোয়ারের মান। হ্যাঁ, অন্তর্ব্যাসার্ধ মাইনাস বহিঃব্যাসার্ধ মানে কত হয়, মোট তাহলে ব্যাসার্ধটা তাহলে বেরিয়ে যাবে, সেটা আর কি আমি এখানে দেখিয়েছি। তাহলে 4 পাই আর স্কোয়ার এইচ করেছি অ্যাকচুয়ালি। ওকে, তো এটাকে সিম্পল আমি ক্যালকুলেশনে মারফত আমার একটা তাহলে ভ্যালু বেরিয়েছে, যেটা কিনা কী বেরিয়েছে, পিলারগুলি ঢালাই করতে কত মশলা লাগবে সেই মশলার অ্যামাউন্টটা বেরিয়েছে এখান থেকে। ওকে, তাহলে 2 নম্বরে তাহলে মোট তাহলে সিমেন্ট লাগবে কত, তাহলে দেখো খুব সহজেই তাহলে আমার যদি বেরিয়ে যায় যে 3টে ঢালাইয়ে মশলা কত লাগবে এত, তাহলে সিমেন্ট লাগবে কত, অবভিয়াসলি এটা ইন্টু 1/5 করলেই হয়ে যাবে। কী বললাম বুঝতে পারলে, কারণ আমাকে মানে 2 নম্বরে বলেছে দেখো 4:1, সেখান থেকে তাহলে 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট, তাহলে আমাকে শুধু সিমেন্ট বলেছে, সেই অনুপাতের রিলেটেড যে ফাংশন মানে মেথডটা ছিল সেটাই করেছি। তাই এটা তো তোমার তো তাহলে বালি আর এটা হচ্ছে সিমেন্ট, আমাকে বার করতে হবে সিমেন্টটা, তাহলে আমি একটু মোট ডেসিমিটার তো কতটা কি সেটা মানে পেয়ে গেছি। তাহলে অবভিয়াসলি তাহলে 1/1 + 4 করলেই আমার এটা বেরিয়ে যাবে 1/5, যেটা কী বললাম বুঝতে পারছো, মানে 4:1 যেটা বলে দিয়েছে না, সেটা একটা বালি একটা সিমেন্ট না, যদি বালি বার করতে বলে তাহলে কত হবে বলো তো 4/5 হবে, আর যদি সিমেন্ট বলছে তাহলে তাহলে সেই রিলেটেড আমার এখানে তো 1/5 বেরিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের 17 দাগের অঙ্কটা, ভালো করে একবার দেখে নাও, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে সলিউশনটা। কোথাও কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। 18 দাগের অঙ্কটা কী বলছে, 18 দাগের অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করতে পারি হিসাব করে লিখি। আচ্ছা,
একদম সোজা অঙ্ক বন্ধুরা, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছি কত ছোটোভাবে করে দেখিয়েছি তোমাদেরকে আমি। আমি তাহলে ধরি তাহলে এক্সটি নিরীক্ষক আমি তো পাবো, সেখান থেকে তাহলে আমার এক্স ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই মানে অন্তর্ব্যাসার্ধ বহিঃব্যাসার্ধে যেটা মানটা বলে দিয়েছিল সেটাকে আমার ব্যাসের মানটা যেটা বলে দিচ্ছি ওখানে ব্যাসের মান বলে দিয়েছিল, তো আমার এখানে ব্যাসার্ধের মান লাগবে, তাহলে সেই হিসেবে বাই 2 করে আমি ডাইরেক্টলি এখানটাতে এইটুকুতে দেখিয়ে দিয়েছি। তাহলে পাই আর স্কোয়ার করে দিয়েছি, করে নেওয়া তো আমি এখান থেকে সিম্পল এক্সের মানটা খুব সহজেই বার করে দেওয়াতে আমার বেরিয়ে যাবে যে ওই যে টোটাল যে কটা নিরীক্ষক পাবো সেটা তাহলে কটা তাহলে 168টা। আশা করি তোমার বুঝতে পেরেছো অঙ্কটা খুব সহজে। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, হ্যাঁ। আর তোমরা চাইলে আমার ফেসবুক এবং ব্লগিংয়ের মাধ্যমে আমার সাথে অ্যাড হতে পারো, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিই প্রতিবারই। কারণ ওখানটাতে আমি পেজেতে আমি প্রায় প্রত্যেক দিনই অনেকগুলো সূত্র রিলেটেড পিকচার আমি আপলোড করি বা গ্রামার রিলেটেড পিকচার আপলোড করি, তো সেখান থেকে কিছুটা হলেও তোমরা নিজেরাও হেল্প পেতে পারো। ওকে, তো বন্ধুরা, কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, গুড বাই।